কথা বলতে বারণ করেছে। থার্ড ক্লাস তাই না এটা? না, মেঘ ডাকছিল তো, ফার্স্ট ক্লাস করেছিলাম। চলো, এই তাহলে আজকে আমরা শুরু করবো ওখান থেকে, নিউটন সেকেন্ড ল অফ মোশন ইন টার্মস অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আগের দিন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম করেছিলাম, করেছিলাম তো, কি করেছিলাম? ফর্মুলাটা কি বলছে? এফ ইকুয়াল টু এম এ, তাই তো? আমরা গ্রাফটাও করেছিলাম। চলো, এটা কি অ্যাক্সিলারেশন, কিভাবে আসছে? এটা আমরা কি করে পাচ্ছিলাম? এম ভি মাইনাস এম এ বাই টি করেছিলাম, ওখান থেকে এম কমন নিয়েছিলাম, ভি মাইনাস ইউ, সরি ভি মাইনাস ইউ বাই টি, মানে ওটা অ্যাক্সিলারেশন, তাহলে এম এ করেছিলাম আগের দিন ডেরিভেশন। তাহলে চলো আজকে কি বলছে দেখি। আচ্ছা, when force is applied on a body, it produces acceleration in the body due to which the velocity and the momentum of the body changes. তো যখন ফোর্স অ্যাপ্লাই করছি আমরা, ফোর্সের কি কাজ? ভেলোসিটিও চেঞ্জ করছে, বডির মোমেন্টামও চেঞ্জ করছে। From equation 3.4, the rate of change of momentum is equal to the product of mass and acceleration. এটা টি, হ্যাঁ, এটা টি, তাই তো? আগের দিন এটা দেখলাম আমরা, ইফ মাস রিমেন্স কনস্ট্যান্ট, কখন? যখন মাস রিমেন্স কনস্ট্যান্ট। কখন মাস কনস্ট্যান্ট থেকে কখন চেঞ্জ হয়? মাস কনস্ট্যান্ট থাকে কত কত, মানে কখন? 10⁶ বা তার থেকে কম যখন স্পিড থাকে, ভেলোসিটি থাকে, তখন মাসের কোনো রকম চেঞ্জ হয় না। আর যখন ভেলোসিটি বেশি, লাইটের স্পিডে, মানে মোটামুটি কাছাকাছি বা ওই স্পিডে তখন যখন মুভ করে, তখন আমরা মাসেরও চেঞ্জ দেখতে পাই। তাহলে এখানে আমরা যেটা দেখেছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখানে আমরা ধরে নিয়েছি মাস রিমেন্স কনস্ট্যান্ট। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 3.8 বাই নিউটন সেকেন্ড ল অফ মোশন, ফোর্স ইকুয়াল টু এম এ, আগের দিন করা। এবার দেখো, ফোর্স রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি মানে চেঞ্জ অফ মোমেন্টাম, ডেল্টা এম ভি বাই ডেল্টা টি। এবার এখানে চেঞ্জেসটা কিসের জন্য হচ্ছে? মাসের জন্য হচ্ছে না, তাই আমরা কি করছি? মাস ডেল্টা ভি বাই ডেল্টা টি। ওকে, ডেল্টা ভি বাই ডেল্টা টিটা কি জিনিস? অ্যাক্সিলারেশন এম এ, তাই আমরা বলছি মাস রিমেন্স কনস্ট্যান্ট 3.10, তাই তো বৃন্দিকা? আগের দিন তাই দেখলাম। The Newton's second law of motion can be stated in terms of change in momentum as follows. তাহলে সেকেন্ড লকে আমরা এইভাবে বলতে পারি, কিভাবে? টার্মস অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এইভাবে আমরা সেকেন্ড লকে বলতে পারি। কি বলতে পারি? স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ইট। মোমেন্টামের চেঞ্জটা কি জন্য আসছে? ফোর্স অ্যাপ্লাই করছে সেই জন্য, ডাইরেক্টলি প্রপোর্শনাল। And the change in momentum takes place in the direction in which the force is applied. কোন ডাইরেকশনে হচ্ছে? যে ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে। একটা বডি, একটা পার্টিকেল একটা ভেলোসিটিতে মুভ করছে, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ধরো ইউতে মুভ করছে, ইনিশিয়াল মোমেন্টাম এম ইউ। আফটার এ ফোর্স অ্যাপ্লাইড, তার মোমেন্টাম চেঞ্জ হয়ে, তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভি হয়ে যাচ্ছে। তাহলে চেঞ্জ মোমেন্টাম কত হচ্ছে আমাদের? এম ভি, ঠিক আছে? তা চেঞ্জ ইন মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ, the rate of change in momentum
এমভি মাইনাস এমইউ বাই টি, তাই তো? তাহলে এই চেঞ্জটা আসলো মোমেন্টামের, কিসের জন্য আসলো? ফোর্সের জন্য আসলো। কোন ডিরেকশন? যে ডিরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তাই তো? চলো, অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন, এফ ইকুয়াল টু ডেল্টা বি বাই ডেল্টা টি, ডেল্টা বি ডেল্টা এমভি বাই ডেল্টা টি। ডেল্টা এমভি বাই ডেল্টা টি, দেখো এম ডেল্টা ভি বাই ডেল্টা টি। নিতল কোথায় গেল? ওই তো, এই যে ডেল্টা মানে হচ্ছে কোনো স্মল চেঞ্জেস যখন হয় তখন আমরা ডেল্টা সাইনটা দিয়ে বোঝাই। এখানে চেঞ্জেসটা হচ্ছে, যে মোমেন্টামে যে চেঞ্জেসটা আসছে সেটা ভেলোসিটির জন্য আসছে, তাই আমরা ভেলোসিটির আগে ডেল্টা সাইনটা দিয়েছি। যদি ডেল্টা সাইনটা ব্র্যাকেটের বাইরে দিই তাহলে এটা কি ডিনোট করে? মাসের জন্য হতে পারে, ভেলোসিটির জন্য হতে পারে, আবার দুটোর জন্য হতে পারে। তো এটা লেখাটা সবসময় কি বলেছিলাম আগের দিন, কারেক্ট। বাট তুমি যদি এখানে যদি এটা লিখে দাও, লিখে এটা লিখে দিলে ঠিক আছে। যদি এই জায়গায় তুমি এরকম লিখে দাও বাই ডেল্টা টি, তখন কিন্তু তোমার রং হয়ে যাবে। কারণ কি বোঝাচ্ছে এখানে, কিসের জন্য চেঞ্জেস আসছে? মাসের জন্য। বোঝা গেল? তো এই জায়গাটা মাথায় রাখবে। ক্লিয়ার? এবার আসি, দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। When momentum changes either due to change in mass or due to change in velocity or due to change in both mass and velocity, তাহলে জেনারেল ফর্ম এটা, যেখানে চেঞ্জেসটা আসছে মোমেন্টামের আইদার মাসের জন্য অর ভেলোসিটির জন্য অর বোথ, এটা জেনারেল ফর্ম। It is observed that the mass of a particle increases with increase in velocity, but it becomes perceptible. Perceptible মানে যেটা আমরা ফিল করতে পারবো, যে চেঞ্জেসটা আসছে কখন গিয়ে ফিল করতে পারবো? Only when the velocity of v of the particle is comparable with the speed of light 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তখনই আমরা বুঝতে পারবো মাসটা চেঞ্জ আসছে, যখন স্পিডটা লাইটের স্পিডের কাছাকাছি যাবে, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ডের কাছাকাছি। ভেলোসিটি বাড়লে মাসের চেঞ্জ হয়, কিন্তু সেই চেঞ্জটা আমরা বুঝতে পারবো যখন স্পিডটা এই জায়গায় পৌঁছাবে, তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। At velocity v very less than c, when v less than equal to less than 10 to the power 6 মিটার পার সেকেন্ড, 10 to the power 6 এর কম হলে আমরা মাসের কোনো চেঞ্জেস দেখতে পাবো না। The change in mass is not perceptible at such velocities v less than c. Mass m can be considered to be constant. এই ক্ষেত্রে আমরা ধরে নিই মাস তার মানে কনস্ট্যান্ট হয়ে আছে, চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল? ক্লিয়ার? আগের দিন যেখানে শেষ করেছি তারপর থেকে এই জায়গাটা ক্লিয়ার? বোঝা গেছে? একই জিনিস, এই কথা বলো না, এই কথা বলো না, একই জিনিস কন্টিনিউ হয়ে যাচ্ছে। ওকে, দেন নিউটন সেকেন্ড ল টেক্স ফর্ম। তাহলে সেকেন্ড ল জেনারেল ফর্ম কি বলছে? ডেল্টা, এটা জেনারেল ফর্ম। ওকে, দেন নিউটন সেকেন্ড ল টেক্স প্লেস। সেকেন্ড লতে আমরা কি দেখতে পাচ্ছি? যে চেঞ্জেস আসছে ভেলোসিটির জন্য, তাই সেকেন্ড যেটা হচ্ছে ফর্মুলা আমরা লিখতে পারি, সরি, ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটা মানে কি? এ, তার মানে এটাকে লিখতে পারি এম এ। ক্লিয়ার বিন্তিকা? বোঝা গেছে? কোনো কনসেপ্টে প্রবলেম আছে? Thus for the relation f m delta v by delta t equal to ma to hold, two conditions are needed. দুটো কন্ডিশন এর দরকার। একটা, when velocities are much smaller than the velocity of light, when mass remains constant. এই দুখানা কন্ডিশন দরকার। ক্লিয়ার? নিউটন সেকেন্ড ল
is the fundamental law of motion. The first law of motion is also included in the second law. First law, second law এর মধ্যে also included. কি করে হচ্ছে? ফার্স্ট ল আমাদের কি বলছে? যখন স্টেটে আছে, স্টেট অফ রেস্টে আছে, স্টেট অফ রেস্টেই থাকবে। ওকে, তাহলে দিস উই ক্যান সি অ্যাজ ফলোস। আমরা দেখতে পারি সেকেন্ড ল এর মধ্যেই আমাদের ফার্স্ট ল এর কথাও বলা আছে। কিভাবে? দেখো, টু অবটেন নিউটনস ফার্স্ট ল অফ মোশন ফ্রম সেকেন্ড ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন থেকে যদি ফার্স্ট ল অফ মোশনকে আমাদের পেতে হয়, ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। ধরে নাও কোনো ফোর্স অ্যাপ্লাই হলো না, তার মানে এফ জিরো, দ্যাট মিনস অ্যাক্সিলারেশনও কি হয়ে যাবে? জিরো। তার মানে এ ইকুয়াল টু জিরো, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। দিস মিনস দ্যাট ইফ নো ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি, তার মানে কোনো যদি ফোর্স অ্যাপ্লাই না হয়, ইটস অ্যাক্সিলারেশন উইল বি জিরো, তাহলে অ্যাক্সিলারেশনও জিরো হবে। ইফ দ্য বডি ইজ অ্যাট রেস্ট, তার মানে জিরো হয়ে যাচ্ছে, এফ ইকুয়াল টু এম এ, জিরো। তার মানে কি বোঝাচ্ছে? ইফ দ্য বডি ইজ অ্যাট রেস্ট, it will remain at rest, and if it is moving, it will remain moving in the same direction with the same speed. তাই হচ্ছে না? যেটা রেস্টে থাকবে সেটা রেস্টেই থাকবে, আর যেটা মুভ করবে সেম স্পিডে সেম ডিরেকশনে মুভ করতে থাকবে। কারণ কোনো রকম অ্যাক্সিলারেশন নেই, তো কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কোনো রকম অ্যাক্সিলারেশন নেই। তাহলে যদি কোনো বডি, এখানে তাহলে একটা বুক পড়ে আছে টেবিলের ওপর, আমি যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করি, আফটার 10 ইয়ার্স এটা এখানেই পড়ে থাকবে, তাই তো? যদি ফ্রিকশন না থাকে, কোনো বডিকে যদি মুভ করিয়ে দিই ফ্লোরের ওপর দিয়ে, যদি ফ্রিকশনলেস থাকে, তাহলে সেটা সেম স্পিডে সেম ডিরেকশনে মুভ করতে থাকবে যতক্ষণ আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব। ক্লিয়ার? Does a body not acted upon by any external force, যদি কোনো এক্সটার্নাল ফোর্স আমরা না দিই, does not change its state of rest or state of motion, বডিটা তার স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশন কোনোটাই চেঞ্জ করবে না যদি কোনো আমি ফোর্স অ্যাপ্লাই না করি। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশনের স্টেটমেন্ট। ফার্স্ট ল অফ মোশন থেকে তো আমরা এটাই জানতে পেরেছি। এই অবশ্যই হয়ে যাবে, বসো, বোঝা গেছে? এক্সাম্পলস অফ সেকেন্ড ল অফ মোশন ইন ডেইলি লাইফ। এই যে এক্সাম্পলস, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। In mathematical expression of the second law of motion, F equal to delta P by delta T, it gives delta P F delta T। delta T কে ওদিকে নিয়ে চলে যাও, তাই তো? F শুধু মোমেন্টাম না, চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি, তাই না? F ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা টিকে এদিকে নিয়ে চলে গেলে F ডেল্টা টি হয়ে যায় ইকুয়াল টু ডেল্টা পি। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু F ডেল্টা টি। So a given change in momentum of a body can be brought about either by applying a large force for a small duration, কথা বলছো গো? So a given change in momentum of a body, তাহলে মোমেন্টামের চেঞ্জ একটা বডিতে কিভাবে আসতে পারে? ক্যান বি বট অ্যাবাউট আইদার বাই অ্যাপ্লাইং এ লার্জ ফোর্স ফর আ ভেরি স্মল ডিউরেশন, একটা অনেক বড় ফোর্স খুব স্মল ডিউরেশনের জন্য যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বডির চেঞ্জ আসতে পারে মোমেন্টামে, অর বাই অ্যাপ্লাইং এ স্মল ফোর্স ফর এ লং ডিউরেশন। আচ্ছা, লার্জ ফোর্স ফর আ স্মল ডিউরেশন, তাহলে একটা এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল দাও।
মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, একটা লার্জ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ফর এ স্মল ডিউরেশন, এরকম একটা এক্সাম্পল দাও। না, ওটা উল্টো বললে। আমরা যখন ক্যাচ ধরছি বা যখন আমরা ফুটবলে কিক করছি, লার্জ ফোর্স দিচ্ছি ভেরি স্মল ডিউরেশনের জন্য, মোমেন্টামে চেঞ্জ আসছে। একইভাবে স্মল ফোর্স লার্জ ডিউরেশন, তার একটা এক্সাম্পল দাও। যেমন আমরা সাইকেলে ব্রেক করছি, ঠিক আছে, অনেকটা 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 টাইম ধরে পরে গিয়ে ওটা থেমে যাচ্ছে, তাই না? তাহলে ফর এক্সাম্পল, ইন হিটিং আ ক্রিকেট বল বাই এ ব্যাট, হ্যামারিং এ নেল, hitting the ping pong ball by a racket, etc. required momentum is imparted to a body by applying a force of large magnitude. এখানে লার্জ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ফর আ শর্ট ডিউরেশন, শর্ট ডিউরেশনের জন্য লার্জ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। On the other hand, in the following examples, the momentum of a moving body is brought to zero in a large duration so as to reduce the effect of force exerted by the moving body. বলছি, on the other hand, in the following example, এই এক্সাম্পল গুলোতে the momentum of moving body is brought to zero, momentum আমরা জিরোতে আনতে পারি কিভাবে? in a large duration, মানে অনেকটা টাইম ধরে, so as to reduce the effect of force, তার জন্য অনেকটা টাইম ধরে যখন আমি জিনিসটাকে রেস্টে নিয়ে আসছি, যখন জিরো জিরো করছি অনেকটা টাইম ধরে, তার মানে কি হচ্ছে, ও যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটার কোনো রকম সেরকম এফেক্ট পড়ছে না আমার উপরে, তাই বলছে টু রিডিউস দ্য এফেক্ট অফ ফোর্স এক্সার্টেড বাই দ্য মুভিং বডি। মুভিং বডি যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটার কোনো এফেক্ট পড়ছে না সেরকম, যখন আমি অনেকটা টাইম ধরে তাকে আস্তে 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 ওটাকে জিরোতে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। একটা তো এফেক্ট পড়ে না, ধরো একটা বল আসছে, আমি লার্জ ফোর্স দিচ্ছি ভেরি শর্ট ডিউরেশন, হাতে তো একটু হলেও লাগে, তো ওটা যদি আমি অনেকটা টাইম ধরে করি, মানে হাতে লাগছে কেন, বলটা একটা ফোর্স অ্যাপ্লাই করছে বলে তো আমার হাতে লাগছে, তা যদি আমি অনেকটা টাইম ধরে করি, তার মানে ফোর্সটা অনেকটা টাইম ধরে আমার হাতের উপরে অ্যাপ্লাই হচ্ছে, সেটার ওরকম অতটা বেশি এফেক্ট পড়ে না, বুঝতে পারলে? একটা বল আসছে এইভাবে, তো আমরা ক্যাচ ক্যাচ ধরি কি এরকম ভাবে হাতটাকে পেছনের দিকে টেনে নিই, যদি এটা না করে আমরা যদি বলটাকে হাত না টেনে এইভাবে ধরতে যাই, হাতে কিন্তু লাগার চান্স থাকবে, তাই না? যখন অনেকটা টাইম ধরে করছি তখন যে বডির যে ফোর্স তার এফেক্ট সেটা আমার উপর অতটা পড়ছে না, এটাই এই লাইনটা বলেছে, বোঝা গেছে? ক্লিয়ার? তুমি তাহলে পেছনের দিকে যাও বা চেয়ার নিয়ে এখানে বসো, ওই পেছন থেকে চেয়ার নিয়ে, কেন বলো তো? কারণ ওদিকে না হলে যাবে না, তাই এখানে চলে আসো, এই চেয়ারে, এই চেয়ারে, বোঝা গেল? বোঝা গেছে? while catching a ball, very very important example, while catching a ball the cricketer withdraws his hands along with the ball, টেনে নেয় হাতকে, কেন নেয়? তার কারণ, let u be the velocity of the ball and mass m when it reaches the hands of the player catching it, যখন ক্যাচ ধরছে তখন ওর মাস এম, ভেলোসিটি ভি, ভি না ইউ, ইউ, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এম ইউ, when the cricketer stops the ball তাহলে ভি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ফাইনাল মোমেন্টাম কত আসছে? এম ইন্টু জিরো, জিরো, বোঝা গেল এটুকু? হ্যাঁ ইন্টু, বোঝা গেল? তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, জিরো মাইনাস এম ইউ, মানে মাইনাস এম ইউ, মাইনাস এম ইউটা কেন, মাইনাসটা কেন? ডিরেকশনটা অপোজিট, নিউমেরিক্যালি এম ইউ, নিউমেরিক্যালি আমি মাইনাস সাইনটা দেবো না, মাইনাস সাইনটা বোঝাচ্ছে ডিরেকশনে, হিয়ার প্লাস সাইন shows the change in momentum is in the direction opposite to the initial direction of the motion, সরি এখানে মাইনাস সাইন, নেগেটিভ সাইন,
নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন, ঠিক আছে, অপোজিট ডিরেকশন শো করছে। If the cricketer does not pull back his hands and stops the ball as soon it touches his hands, he uses very little time t1 to stop the ball. তাহলে অনেক কম টাইম পাচ্ছে, যদি হাতটাকে টেনে না নেয় তার মানে অনেক কম টাইম পাচ্ছে, তাহলে ওই টাইমটা t1. Then the force exerted by the ball on the hands of the cricketer, কতটা ফোর্স দিচ্ছে f1, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম ইন্টারভেল mu বাই t1. আচ্ছা mu এখানে মাইনাসটা দিচ্ছে না, কারণ অপোজিট ডিরেকশন বোঝাচ্ছে, নিউমেরিক্যালি ওটাকে mu বলি আমরা। এবার যদি ধরো হাতটাকে টেনে নিল, তাহলে এই কেসটা কি বললো, ধরে নিচ্ছে হাতটাকে ও টেনে নিচ্ছে না, উইথড্র করছে না, তাহলে টাইম t1 এ স্টপ করলো, তাহলে f ইকুয়াল টু mu বাই t1, ক্লিয়ার। এবার সেকেন্ড কেস, বাট ইফ দ্য ক্রিকেটার পুলস ব্যাক হিজ হ্যান্ড অ্যালং উইথ দ্য বল, এবার যদি হাতটাকে টেনে নেয়, হি টেক্স আ মাচ লঙ্গার টাইম t2, তাহলে অনেক বেশি টাইম পাচ্ছে t2 টু স্টপ দ্য বল। দ্য ফোর্স নাও এক্সার্টেড বাই দ্য বল f2 mu বাই t2। আচ্ছা এই f2 আর এই f1 দুটো সেম জিনিস না, ফোর্সটা কে দিচ্ছে, বলটাই দিচ্ছে তো, অন্য তো কেউ দিচ্ছে না, ক্লিয়ার। সিন্স t2 গ্রেটার দেন t1, t2 গ্রেটার দেন t1 মানে এই যে ফোর্সটা এটা ইকুয়াল না, মানে ফোর্সটা একজনে দিচ্ছে, বলটাই দিচ্ছে, তাহলে কম্পেয়ার করতে পারি এই দুটোর মধ্যে, কিভাবে কম্পেয়ার করব, এখানে t2 আর t1 এর মধ্যে কে গ্রেটার, t2 গ্রেটার দেন t1, তাই তো। t2 যদি বেশি হয় তাহলে এখানে যদি এটা বেশি হয় এটা যদি কম হয় তাহলে f2 লেস দেন f1, তাই তো দাঁড়াচ্ছে, তাই তো। মানে আমি বলতে চাইছি ধরো mu বাই 3 আর mu বাই 4, এটা ধরো t1, এটা ধরো t2, তাহলে আমরা কি জানি ফ্র্যাকশনের যত ডিনোমিনেটর বেশি হয় ফ্র্যাকশন তত ছোট হয়, তাই তো। তাহলে f2 এর ভ্যালু f1 এর থেকে কম, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, টাইম যখন বেশি নিচ্ছে যে ফোর্স সেটা কম হচ্ছে, তার এফেক্টটা কম হবে, তাই তো। তাহলে সিন্স t2 greater than t1 therefore f2 less than f1, or the force exerted on the hands of cricketer by the fast moving balls is less when he withdraw his hands, তার মানে তার ফোর্সের এফেক্টটা যখন উইথড্র করে নিচ্ছে কম পড়ছে, ঠিক আছে। তোমাকে কিন্তু এইভাবেই বোঝাতে হবে জিনিসটা। Thus cricketer avoids the chances of injury to his palms by withdrawing his hands along with the moving ball while catching it, যেমন হাতটাকে উইথড্র করে নিচ্ছে, ওর পামটা সেফ থাকছে, অতটা হার্ড হচ্ছে না। আর যদি আমি সাথে সাথে স্টপ করে দিই তাহলে কি হচ্ছে, হার্ড হওয়ার চান্স আছে। তার মানে এখানে কি করছি, আমি অনেকটা টাইম ধরে জিনিসটাকে আটকাচ্ছি, ফোর্সটাকে, তাই বললো আগে। চলো বুঝতে পেরেছো, বোঝা গেছে। Athletes often lands on sand or foam after taking a high jump, যখন হাই জাম্প দিচ্ছে দেখবে নিচে ফোম দেওয়া আছে, ঠিক আছে। কেন দেওয়া আছে, যদি ফোমটা না দেওয়া থাকে, যদি তখন ফ্লোরে পড়বে, যেই সাথে সাথে ফ্লোরে কন্ট্যাক্টে আসবে সাথে সাথে স্টপ হয়ে যাবে, মানে ভেরি লেস টাইমে স্টপ হয়ে যাবে, তাহলে ফোর্সের এফেক্টটা অনেকটা বেশি পড়বে। যদি ফোম দেওয়া থাকে, ফোমের ওপর যখন পড়বে ফোমটা তো কিছুটা ব্যাকওয়ার্ডে যাবে, তার মানে বেশিটা টাইম পাবে, ফোর্সের এফেক্টটা কম পড়বে, ও হার্ড হওয়ার চান্স কম থাকবে, বোঝা গেল। তাহলে when an athlete lands from a height on a hard floor,
he may hurt his feet because his feet comes to rest almost instantaneously, সাথে সাথে, in a very short time interval of time, very short time interval, সাথে সাথে ওটা স্টপে চলে আসে। So a very large force is exerted by the floor on his feet, তার মানে সাথে সাথে যখন জিনিসটা হচ্ছে, তার মানে ফ্লোর অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করছে। On the other hand, when he lands on sand or foam, যখন স্যান্ড বা ফোমের উপর ল্যান্ড করছে, his feet push the sand or foam, পুশ করছে পেছনের দিকে for some distance, therefore the time duration in which his feet comes to rest increases, রেস্টে যে আসছে সেই টাইম ডিউরেশনটা ইনক্রিজ করছে। As a result, the force exerted on his feet decreases and he is saved from getting hurt. যে ফোর্সটা এক্সার্ট করছে ওটা ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে হার্ট হচ্ছে না। বোঝা গেল? ক্লিয়ার? থার্ড কেস, when the glass vessels fall on a hard floor, they break, but they do not break when they fall on a carpet or sand. যখন ফ্লোরে পড়ে ভেঙে যাচ্ছে, যখন কার্পেটে পড়ছে ভাঙছে না। রিজন একই, when a glass vessel falls from a height on a hard floor, it comes to rest almost instantaneously, সাথে সাথেই রেস্টে চলে আসছে। In a very short time, so the floor exert a large force on the vessels and it breaks. দেখো ফ্লোর তো আর ইলাস্টিক না, ফোম বা স্যান্ড এটা পেছনের দিকে শিফট করছে, মুভ করছে, টাইম বাড়িয়ে দিচ্ছে। ফ্লোরে কোনো ইলাস্টিসিটি নেই, এটা হার্ড, সাথে সাথে রেস্টে চলে আসবে। বাট ইফ ইট ফলস অন এ কার্পেট অর স্যান্ড, যদি কার্পেট বা স্যান্ডের ওপর পড়ে, দ্য টাইম ডিউরেশন ইন হুইচ দ্য ভেসেলস কামস টু রেস্ট, টাইম ডিউরেশনটা কি হচ্ছে? ইনক্রিজেস। সো দ্য কার্পেট অর স্যান্ড এক্সার্ট আ লেস ফোর্স অন দ্য ভেসেলস অ্যান্ড ইট ডাজ নট ব্রেক। ফোর্স কম দিচ্ছে, এটা ব্রেক করছে না। বোঝা গেল? তো এটা গেল নিউটনের সেকেন্ড ল। ফার্স্ট ল, এবার গেল সেকেন্ড ল, এবার আমরা আসবো থার্ড ল। ওকে, যেটা আমরা কেউ সায়েন্স পড়ি বা না পড়ি, থার্ড লটা মোটামুটি সবাই জানি, তাই না? নিউটনস থার্ড ল অফ মোশন। চলো নিউটনস থার্ড ল অফ মোশন। কি বলছে? নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল টেলস আস দ্যাট টু ব্রিং এ চেঞ্জ। ফার্স্ট ল আমাদের কি বলছে? দ্যাট টু ব্রিং এ চেঞ্জ ইন দ্য স্টেট অফ রেস্ট or in the state of motion of an object, a force is needed. ফার্স্ট ল তাই বলছে একটা ফোর্স দরকার, মানে a force produce a change in velocity of the object. ভেলোসিটি চেঞ্জ করার জন্য একটা ফোর্সের দরকার কোন একটা অবজেক্টের, এটা আমাদের ফার্স্ট ল বলছে। নিউটন সেকেন্ড ল টেলস আস ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন প্রডিউসড বাই দ্য ফোর্স when applied on the object. ম্যাগনিটিউডটা বলছে, তাই না? কার? অফ অ্যাক্সিলারেশন, ফোর্স অ্যাপ্লাই করার জন্য অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কি হবে সে ব্যাপারে বলছে আমাদের সেকেন্ড ল, তাই তো? F equal to ma. These two laws do not explain how does the force act on the object. এখানে কেউ বলছে না, এই দুটো লয়ের মধ্যে কেউই বলছে না তোমায় এই যে ফোর্সটা কিভাবে অ্যাক্ট করবে অবজেক্টের উপরে। ফোর্স লাগবে ভেলোসিটি চেঞ্জ করার জন্য, ফোর্সের জন্য কতটা অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে সেটাও বলছে, বাট কিভাবে অ্যাক্ট করবে সে ব্যাপারে কোনো কথা নেই স্টিল নাও এখনো পর্যন্ত। দিস কোশ্চেন ইজ অ্যান্সার্ড বাই দ্য নিউটনস থার্ড ল। এটার অ্যান্সার দিয়েছেন উনি থার্ড লতে। কি বলছেন? হুইচ ইজ স্টেটেড অ্যাজ ফলোস,
According to Newton's third law of motion, to every action there is always an equal and opposite reaction. প্রত্যেকটা অ্যাকশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন থাকে, তাই তো? বোঝা গেছে? মানে তুমি যদি একটা বডিকে পুশ করছো, বডিটাও তোমায় কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশনে তার রিয়াকশন ফোর্স দিচ্ছে। ওকে, examples. Consider a book lying on a table. The weight of the book acts vertically downwards. কথা বলছো কেন তোমরা? একটা টেবিলের উপর একটা বুককে রেখেছো, বুকের ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছে, বাট দ্য বুক ডাজ নট মুভ ডাউনওয়ার্ডস, বাট বুকটা কিন্তু ডাউনওয়ার্ডসে চলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? ইট ইমপ্লাইজ দ্যাট দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বুকস ইজ জিরো। রেজাল্টেন্ট ফোর্স জিরো, which is possible, কখন পসিবল? রেজাল্টেন্ট ফোর্সটা কখন পসিবল? only if the table exert an equal upward force on the book equal to the weight of the book. এটা তখনই পসিবল যখন টেবিল বুক যে ফোর্স দিচ্ছে তার ঠিক অপোজিট ডিরেকশনে সেম ফোর্স দেবে, তখনই এটা পসিবল যে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়ে যাবে। দিস ফোর্স অন দ্য বুক ব্যালেন্সেস দ্য ওয়েট অফ দ্য বুক। এই ফোর্সটা কি করছে? ব্যালেন্স করে দিচ্ছে। দেখো, এটা বুক বলে তোমার মনে হচ্ছে টেবিলের উপর কোনো এফেক্ট পড়ছে না। এটা যদি বুকের জায়গায় একটা বিশাল বড় স্টোন বা একটা ট্রেন এর উপর দাঁড় করিয়ে দাও, টেবিলটা তো ভেঙে যাবে, তাই না? সবকিছুর একটা লিমিট থাকে। ওকে, যে লিমিটটা এক্সিড হয়ে যাবে তার এফেক্ট তুমি দেখতে পাবে। বুক আছে বলে তুমি তার এফেক্ট বুঝতে পারছো না। অনেকে ভাবে এটাই তো হবে, কে কি করে বুক পড়বে, বাট ভেবে দেখো বুকের জায়গায় অন্য কিছু আরো ভারী কিছু রাখলো, তাহলে তখন এফেক্ট তুমি দেখতে পাবে, তাই না? আচ্ছা, while moving on the ground, we exert a force by our feet to push the ground backward. এই যে আমরা যে কি করছি, গ্রাউন্ডকে এই যে হিট করছি মানে ব্যাকওয়ার্ডে পুশ করছি। গ্রাউন্ড কি করছে? The ground exert a force on the same magnitude of our feet forward which makes us to move forward. আমরা ব্যাকওয়ার্ডে পুশ করছি, গ্রাউন্ড ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন মানে ফরওয়ার্ডের দিকে আমাকে পুশ করছে, তাই আমি কি করছি? সামনের দিকে যেতে পারছি। অবশ্যই, ঠিক আছে। Explanation. In the above stated examples, we observe that there are two objects and two forces. দুটো অবজেক্ট আছে, দুটো ফোর্স আছে। কোনটা? নর্মাল ফোর্স তো 90 ডিগ্রিতে হবে, সব তো আর 90 ডিগ্রিতে ফোর্স দিচ্ছে না। যেটা 90 ডিগ্রি দিচ্ছে সেটাকে নর্মাল ফোর্স বলবো। In the first example, the weight of the book acting on the table downwards is the force of action, and the force exerted by the table on the book upwards is the force of reaction. বুক দিচ্ছে অ্যাকশন, টেবিল দিচ্ছে রিয়াকশন অপোজিট ডিরেকশনে। In the second example, the force exerted by our feet on the ground is the force of action, and force exerted by the ground on our feet is the force of reaction. তাহলে অ্যাকশন রিয়াকশন। Thus, Newton's third law of motion stated, in an interaction of two bodies A and B, the magnitude of reaction, দুটো বডির ইন্টারাকশন হচ্ছে, the magnitude of reaction, the force FAB applied by the body on the body A, AB মানে B অ্যাপ্লাই করছে কার উপরে? বডি এর উপরে। The reaction force is equal to the magnitude of action. Action force কে দিচ্ছে? The force FBA applied by the body A on the body B. এ দিচ্ছে B এর উপরে।
বি দিচ্ছে এর ওপর, ওটা কি রিয়াকশন ফোর্স, কার জন্য? কারণ এ বি এর ওপর যে ফোর্স দিচ্ছে তার অপোজিট ডাইরেকশনে। এ বি এর ওপর দিচ্ছে অ্যাকশন, বি এর ওপর দিচ্ছে রিয়াকশন ফোর্স, ডিরেকশন অপোজিট। বাট দে আর ইন ডিরেকশন অপোজিট টু দ্য আদার, টু ইচ আদার, ঠিক আছে, একজন আর একজনের অপোজিট। নোট, দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন নেভার অ্যাক্ট অন দ্য সেম বডি। অ্যাকশন আর রিয়াকশন সেম বডির ওপর হয় না কখন, ঠিক আছে? আমি নিজেকে চড় মারলাম, আবার আমি নিজেকে চড় মারছি, এরকম হয় না, তাই না? সেম বডির ওপর হয় না। বাট দে অলওয়েজ অ্যাক্ট সাইমালটেনিয়াসলি অন দ্য টু ডিফারেন্ট বডিজ, তো ডিফারেন্ট বডির ওপর অ্যাক্ট করে। দ্য ফোর্সেস অফ ইন্টারাকশন আর অলওয়েজ প্রেজেন্ট ইন পেয়ার। এই ফোর্সেস অফ ইন্টারাকশন একটার জন্য আর একটা সবসময় পেয়ারে প্রেজেন্ট থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন অফ নিউটনস থার্ড ল। এক্সপেরিমেন্টালি আমরা দেখব কি জিনিস। ইন ফিগার 3.12 দ্য রিং অফ স্প্রিং ব্যালেন্সেস বি ইজ অ্যাটাচড টু এ হুক ফিক্সড ইন এ ওয়াল। দেখো ওয়ালের সাথে ফিক্সড করা আছে, ওয়ালের সাথে ফিক্সড, ঠিক আছে, এটা বি। অ্যান্ড দেন দ্য হুক অফ দ্য আদার স্প্রিং ব্যালেন্স এ ইজ অ্যাটাচড টু দ্য হুক অফ দ্য স্প্রিং ব্যালেন্স বি। দেখো এই যে এরটা বি এর সাথে অ্যাটাচ করো, বি এর একটা সাইড ওয়ালের সাথে আর এর একটা হুক বি এর সাথে অ্যাটাচ করো। নাও দ্য রিং অফ স্প্রিং ব্যালেন্স, দেখতে বানিয়েছে, আমি কি করব। নাও দ্য রিং অফ স্প্রিং ব্যালেন্স এ ইজ পুলড, এবার এটাকে ধরে তুমি টান দিচ্ছ। উই ফাইন্ড দ্যাট বোথ দ্য ব্যালেন্সেস শো দ্য সেম রিডিং। আমরা দেখবো দুটোতেই সেম রিডিং, ঠিক আছে, রিডিং দুটোতেই সেম দেখবো। তার মানে কি? এক্সপ্লেনেশন, দ্য স্প্রিং অফ ব্যালেন্স এ পুলস দ্য স্প্রিং অফ ব্যালেন্স বি, ডিউ টু হুইচ উই গেট সেম রিডিং ইন ব্যালেন্স বি। তার জন্য আমরা কি পাচ্ছি? দুটোতেই সেম রিডিং পাচ্ছি। দ্য সেম রিডিং ইজ সিন ইন ব্যালেন্স এ বিকজ দ্য স্প্রিং অফ ব্যালেন্স বি অলসো পুলস দ্য স্প্রিং অফ ব্যালেন্স এ বাই দ্য সেম ফোর্স। আমি টানছি আর দেখছি দুটোতেই সেম রিডিং দেখাচ্ছে, তার মানে কি? আমি যে ফোর্সে টানছি বিও আমাকে সে ফোর্সে টানছে, কোন ডিরেকশনে? অপোজিট ডিরেকশনে, নাহলে সেম হবে কি করে, তাই তো? দ্য পুল অন দ্য স্প্রিং বি বাই দ্য স্প্রিং এ ইজ দ্য অ্যাকশন। দ্য পুল অন দ্য স্প্রিং বি, আমরা যে টানছি এটা হচ্ছে অ্যাকশন, মানে এ দিচ্ছে বি এর উপরে, অ্যান্ড দ্য পুল অন দ্য স্প্রিং এ বাই দ্য স্প্রিং বি ইজ রিয়াকশন, এফ বি এ। বি যেটা এর উপর দিচ্ছে ওটা রিয়াকশন। আমি না টানতাম তাহলে বিও কিছু করতো না, তাই তো? This demonstrates that to every action there is an equal and opposite reaction. প্রত্যেকটা অ্যাকশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন কাজ করে। ইন ম্যাগনিটিউড এফ এ বি ইকুয়াল টু এফ বি এ, ম্যাগনিটিউডও সেম, অপোজিট, বাট দে আর ইন বি এ, মানে অপোজিট ডিরেকশনস। দে আর ইন বি এ না, দে আর ইন অপোজিট ডিরেকশনস হবে, অর এফ এ বি মাইনাস এফ বি এ। ক্লিয়ার? ডিরেকশনটা অপোজিট হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? Examples of action and reaction. A book on a table. When a book is placed on a tabletop, the book exerts a force equal to the weight W. Action on the table in direction AB. কোন direction AB? এটা action. Downwards, and the table balance it by an equal force called the reaction R. আরটা R equal to W এই direction এ। হ্যাঁ বলো। অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে ডিপেন্ড করবে, সেখান থেকেই দেবে। বডির সেন্টার অফ মাস, বডি সেন্টার অফ মাস থেকেই পুরো, সেন্টার অফ মাসেই তো বডির পুরো ওয়েটটা থাকে, তাই না? তাই তো, তো ওখান থেকেই দেবে।
তাহলে ডাউনওয়ার্ডস and the table balance it by an equal force called the reaction R equal to W acting upwards on the book in direction AD. তার মানে অপোজিট ডিরেকশন দেখো AD, এদিকে ওয়েট আর ওয়েটের অপোজিট রিয়াকশন ফোর্স R, তাই তো? ফিগার 3.13 shows this action and reaction. এখানে দেখিয়ে দিয়েছে কোনটা অ্যাকশন কোনটা রিয়াকশন, বোঝা গেছে? Pushing a wall, when you exert a force action on a wall by pushing the palm of your hand against it, যখন পুশ করবে you experience a force reaction exerted by the wall on your palm. তুমি একটা ফোর্সকে ফিল করতে পারবে, এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে? Motion of a boat moving away from the shore. When a boatman wants to move the boat away from the shore, যখন তীরের থেকে দূরে নিয়ে যেতে হবে নৌকাটাকে, কি করে? He pushes the shore by a bamboo or within his oar action. যে ওরটা থাকে বা যেটা বাঁশটা ব্যাম্বুটা দিয়ে ইয়ে করে ওটা দিয়ে পুশ করে শোরে, পুশ করলে কি হবে? দূরে চলে যাবে। The shore pushes the boatman, কি জন্য দূরে যাচ্ছে? শোরও পুশ করছে। Along with the boat away within an equal and opposite force reaction. যেভাবে যতটা ফোর্স দিচ্ছে ঠিক তার অপোজিটে সেম ফোর্স দিচ্ছে, সেই জন্য কি হচ্ছে? বোটটা দূরে চলে যাচ্ছে। ক্লিয়ার? মোশন অফ বোট ইন ওয়াটার, ওয়াটারও সেম, ওর দিয়ে ওয়াটারটাকে পেছনের দিকে দিচ্ছে অ্যাকশন, তার অপোজিটে ওয়াটার দিচ্ছে রিয়াকশন ফোর্স। টু মুভ আ বোট ahead in water, the boatman pushes action the water backwards with his oar, and the water exert an equal and opposite force reaction in the forward direction on the boat. অপোজিট ডিরেকশনে দিচ্ছে রিয়াকশন ফোর্সটা, ডিউ টু হুইচ দ্য বোট মুভস অ্যাহেড, বোট সামনের দিকে চলে যাচ্ছে, বুঝা গেছে? যেমন গান ফায়ার করছে, ফায়ারিং আ বুলেট ফ্রম এ গান, when a man fires a bullet from a gun, যেমন ফায়ার করছে, a force F exerted on the bullet action, the force যাচ্ছে অ্যাকশন দিচ্ছে, and the gun experience and equal recall R, মানে equal opposite force reaction force, reaction as shown in figure 3.14. বুলেটটা যেমন যাচ্ছে একটা ফোর্স দিচ্ছে, ও গানকেও একটা অপোজিটে ফোর্স দিচ্ছে, সেটা রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্স, ঠিক আছে? পেছনের দিকে চলে আসে, এতটাই ফোর্স হয় ঠিক করে আমরা নর্মাল মানুষ যদি চালাই আমাদের কাঁধে মানে হাড় ভেঙে যেতে পারে, এতটাই ফোর্স থাকে, এটা প্র্যাকটিসের ব্যাপার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, হয়েছে। রকেট মোশন, ইন আ রকেট ফুয়েল ইজ বার্নড ইনসাইড দ্য রকেট, রকেটের মধ্যে ফুয়েল বার্ন করছে, and the burnt gases at high pressure and high temperature are expelled out of the rocket through a nozzle. কি হচ্ছে? এই যে বার্নড গ্যাস হাই প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচারে নজল থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্লাস রকেট এক্সার্ট আ ফোর্স, এমনি এমনি তো বেরোচ্ছে না, তার মানে রকেটের উপরে কোনো ফোর্স দিচ্ছে বলেই বেরোচ্ছে। এক্সার্ট আ ফোর্স এফ অ্যাকশন অন গ্যাসেস টু এক্সপেল দেম থ্রু এ নজল ব্যাকওয়ার্ডস, রকেট কোনো ফোর্স দিচ্ছে যার জন্য গ্যাসটা বেরিয়ে যাচ্ছে বাইরে। এই যখন ফোর্সটার জন্য বেরোচ্ছে যখন, তার মানে কি হচ্ছে? দ্য আউটগোয়িং গ্যাসেস, এই যে গ্যাসটা বেরোচ্ছে, এক্সার্ট অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স অন দ্য রকেট, গ্যাসটাও কি হচ্ছে? অপোজিট রিয়াকশন ফোর্স দিচ্ছে রকেটের উপরে, ডিউ টু হুইচ ইট মুভস ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, যার জন্য রকেটটা সামনের দিকে চলে যাচ্ছে। বোঝা গেল? গ্যাসটা ভেতরে তোমার বাউন্ড করছে, এমনি এমনি তো বেরোবে না গ্যাসটা, রকেটটা নিশ্চয়ই কোনো ফোর্স দিচ্ছে যার জন্য বেরোচ্ছে। ও যখন বেরোচ্ছে ও একটা অপোজিট ডিরেকশনে ফোর্স দিচ্ছে, কেন? রকেট সামনের দিকে মুভ করছে। মোশন অফ ম্যান অন গ্রাউন্ড, আমরা অলরেডি পড়েছি, when a man applies a force
if action backward by his foot, আমরা ফুট দিয়ে দিচ্ছি অ্যাকশন ফোর্স, অন দ্য গ্রাউন্ড এগেনস্ট দ্য ফোর্স অফ ফ্রিকশন, কার এগেনস্টে? গ্রাউন্ডে দিচ্ছে ফোর্স অফ ফ্রিকশনের এগেনস্টে। দ্য গ্রাউন্ড এক্সার্ট অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আর ফরওয়ার্ড অন ইজ ফিট, ফরওয়ার্ডে আর একটা গ্রাউন্ড অপোজিট ইকুয়াল অ্যান্ড অপোজিট সাইডে একটা ফোর্স কে দিচ্ছে? গ্রাউন্ড দিচ্ছে। দ্য হরাইজন্টাল কম্পোনেন্টস অফ দ্য ফোর্স অফ অ্যাকশন আর না রিয়াকশন আর এনাবেলস দ্য ম্যান টু মুভ ফরওয়ার্ড, এরকম দিচ্ছে। এই যে হরাইজন্টাল কম্পোনেন্টস রিয়াকশন ফোর্স, এটা কি করছে? ম্যানকে সামনের দিকে পুশ করছে। অবভিয়াসলি এই যে দেখো হরাইজন্টালি হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে? পুরো ব্যাপারটা হরাইজন্টালি হচ্ছে, অ্যাকশন ফোর্স দিচ্ছে দ্য রিয়াকশন ফোর্স। অবভিয়াসলি it will be difficult for a man to move on a slippery road where friction is less. যখন ফ্রিকশন খুব কম হয় তখন কিন্তু মুভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ক্লিয়ার? মোশন অফ বোট অ্যাওয়ে ফ্রম দ্য শোর while stepping down from it, যখন আমরা নৌকা থেকে পারে নামি দেখবে বোটটা পেছনের দিকে চলে যায়, সেজন্য কি হয়? বেঁধে রাখে জেটির সাথে, মানে জেটির ওখানে বড় বড় রডগুলো থাকে, ওর সাথে নৌকাটাকে বেঁধে রাখে বা লঞ্চকে বেঁধে রাখে, তো দূরে না চলে যায়, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। When a man exerts a force action on the boat, its force of reaction enables him to step out of the boat. Force of reaction এর জন্য ও বাইরে চলে যাচ্ছে, একটা ফোর্স দিচ্ছে, তার জন্য ফোর্স অফ রিয়াকশনের জন্য ও সামনের দিকে মুভ করছে। At the same instant, same time কি হচ্ছে? The boat tends to leave the shore. বোট কি করছে? ম্যান তোর উপর একটা অ্যাকশন ফোর্স দিচ্ছে, বোটও কি করছে? দূরে চলে যাচ্ছে শোরের থেকে, due to the force exerted by the man in action. ফোর্সটা দিচ্ছে তার জন্য। ক্লিয়ার? এই জন্য কি হচ্ছে? বোটম্যান বোটটাকে বেঁধে রাখছে, যেটা যেটা বোট দিচ্ছে, যার জন্য ও সামনে চলে গেল ম্যান। ক্যাচিং এ বল, আচ্ছা ক্যাচিং এ বলের যখন অ্যান্সার দেবে, কোশ্চেন জিজ্ঞাসা করবে, আগে সবার আগে দেখবে কত নাম্বার আছে। আগের যে কোশ্চেনটা বললাম ওটা 2 বা 3 জন্য, আর এটা খুব বেশি হলো 1 মার্কস, তার বেশি। এবার অনেকে কি করে, ক্যাচিং এ বলের যে যখন জানতে চায় এটা লিখে চলে আসে, ঠিক আছে? তোমাকে দুটোই জানতে হবে। While catching a ball, the ball exerts a force action on the hand of cricketer, and the cricketer exerts an equal force reaction on the ball to stop it. আমিও একটা রিয়াকশন ফোর্স দিচ্ছি যার জন্য বলটা স্টপ হচ্ছে। এই 2 লাইন লিখলে কিন্তু 3 নম্বরের মার্কস এটাই হবে না। ওকে, তাহলে এই গেল তোমাদের নিউটনের থার্ড ল। এরপরে আছে তোমাদের পরের হচ্ছে গ্র্যাভিটেশন। আমরা পরের দিন গ্র্যাভিটেশন ধরবো, পড়া করে আসবে। পরের দিন হয়তো গ্র্যাভিটেশন আমি কম পড়াবো, বাট মেনলি আমি পরের দিন পড়াগুলো ধরবো। আর হচ্ছে আর কি করতে দেবো পরের দিন? পরের দিন কিন্তু আমি প্রুভও করতে দিতে পারি। আর না, প্রুভ এখন করতে দেবো, বাড়ি ব্যাগ গোছানোর কোনো দরকার নেই, চুপচাপ বসো, আমি করে আসতে বলেছিলাম, ঠিক আছে? পরের দিন পড়া করে আসবে, পড়া কিন্তু ধরবো।